আমন্ত্রণ জানাচ্ছি লেটস টকের আজকের পর্বে। আমরা আনন্দিত আজকে আবারও আমাদের সঙ্গে আছেন লেটস টকে তারুণ্যের মুখোমুখি হওয়ার জন্য জনাব সজীব ওয়াজেদ জয়। নাফিস ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। তো প্রথমে জয় ভাই আপনার কাছে আসবো যে আমরা যখন লেটস টক শুরু করি এই একটি ডিফারেন্ট একটা ইনিশিয়েটিভ ছিল এবং আপনি প্রথমে ঢাকা হয়ে তারপরে চট্টগ্রাম, খুলনা, সিলেটে গেলেন এবং আবার আপনি ঢাকায় এসেছেন। তারুণ্যের সঙ্গে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তারুণ্যের সঙ্গে আপনি খুব কাছ থেকে তাদের দেখার চেষ্টা করেছেন, তাদের সঙ্গে মেশার চেষ্টা করেছেন। তো এতদিন পরে যখন আপনি আজকে যখন এখানে, তখন আপনার অভিব্যক্তি কি, আপনার কি মনে হয় বাংলাদেশের তারুণ্য সম্পর্কে? বাংলাদেশের তারুণদের সাথে আলোচনা করে দেখা হয়ে মিশে আমি যেটা বুঝতে পেরেছি, দেখতে পেরেছি, এটা আমি খুবই আনন্দিত হয়েছি যে বাংলাদেশের তারুণরা খুবই সচেতন দেশ নিয়ে, দেশের ভবিষ্যৎ নিয়ে, পলিসি নিয়ে। তারা অনেক জ্ঞানী, তারা ফলো করে, আর তাদের নিজেদের বেশ ভিশন আছে। আপনাদের সবাই কিছু না কিছু আইডিয়াজ আছে, ভিশন আছে, যেটা কিন্তু আপনার বিদেশে তরুণরা আবার অতটা সচেতন না। সব দেশে কিন্তু তারা অতটা সচেতন না যে কি হচ্ছে না হচ্ছে, কি হওয়া উচিত। বাংলাদেশে এটা দেখে কিন্তু আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত। এবং এর মধ্যে কোনো মজার ঘটনা আছে? আপনি তো অনেকগুলো জায়গায় দেখলেন, ঘুরলেন, কথা বললেন এবং খুব কাছ থেকে মিশলেন। কোনো মজার ঘটনা কি আমাদের সঙ্গে শেয়ার করবেন? ঘটনা ঠিক না, সেরকম কোনো ঘটনা মনে পড়ছে না। তবে এই যে লেটস টক আমরা যখন শুরু করি, এটা তো একটা আমাদের নতুন ইনিশিয়েটিভ ছিল। এরকম ইনিশিয়েটিভ কোনো রাজনৈতিক দল আগে কোনো দিন নেয়নি। তো প্রথমে যখন আমরা শুরু করি, সেখান থেকে যে পূর্বে যেই পার্থক্যটা আস্তে আস্তে দেখেছি, বেশ একটা মারাত্মক পরিবর্তন। যে প্রথমেই কিন্তু রাজনীতিবিদরা কি করছে না করছে, রাজনৈতিক দল সরকার কি করছে না করছে, এটা সম্পর্কে কিন্তু আপনার সাধারণ মানুষের, তরুণদের আপনাদের ঠিক সঠিক আইডিয়া ছিল না। তবে প্রত্যেকটি লেটস টকে একের পর এক আস্তে আস্তে পরিবর্তন দেখেছি। যেগুলো ধরেন দেখা যায় যে খবরের কাগজে বা টেলিভিশন নিউজে যেসব ঘটনা বারবার আসে, হট টপিকস, সেখানে কিন্তু সবসময় সঠিক তথ্য আসে না। বা আজকের যেটা হট টপিকস, ন্যাশনাল ইস্যু যেটা চিরদিন থাকবে, ওটাও না। তো এখানে অনেক ভুল ভ্রান্তি, ভুল ধারণা, ভুল ইনফরমেশন থাকে। তবে দেখা যায় যে আস্তে আস্তে ওভারঅল পলিসি নিয়ে বা দেশ নিয়ে একটা যে ধারণা, ওই ধারণাগুলোতেই একটা পরিবর্তন আসে আপনাদের অডিয়েন্সের মধ্যেই। সেটা আমি দেখতে পেরেছি। আজকে আবারও একটু বলে নিতে চাই, লেটস টকে আমরা সবসময় যেটা করে আসছি সেটা হচ্ছে আজকের তারুণ্য সামনের সময়ে বাংলাদেশকে কীভাবে দেখতে চাই সেই বিষয়ে আমরা বোঝার চেষ্টা করব। কাজেই আজকে জয় ভাইয়ের কাছে শুধু প্রশ্ন নয়, বরং আমরা তার কাছ থেকে জানতে চাওয়ার পাশাপাশি তাকে আসলে আমাদের ভাবনাগুলো আরও বেশি করে জানাতে চাই। সেই আলোচনায় যাওয়ার আগে আমরা প্রথমে একটা ছোট্ট ভিডিও ক্লিপস দেখব। আমরা প্রথমে ছোট্ট করে শিক্ষা খাতে গত 5 বছরে কী ধরনের উন্নয়ন হয়েছে সেই বিষয়ে একটা ছোট্ট ক্লিপস ছোট্ট করে দেখে আসি। 5 বছরের উন্নয়নগুলো দেখছিলাম, কিন্তু দেখতে দেখতে একটা কৌতূহল হচ্ছিল যে এখানে কে কে আছেন যে ক্লাসরুমে মার খেয়েছেন, একটু হাত তুলবো। মার খেয়েছি আপনি সহ, আপনার একটু মার খাওয়ার কোনো অভিজ্ঞতা ক্লাসরুমে আছে কিনা একটু জানতে চাই। হ্যাঁ, আছে। আমি যখন প্রথমে ভারতে বোর্ডিং স্কুলে শুরু করি, ক্লাস 8-এ তখন জয়েন করি নতুন স্কুলে। আমি নতুন স্টুডেন্ট, আর আমার ক্লাসে বোধহয় আমি একমাত্র সেই বছর নতুন ছিলাম। তো পুরনো যারা স্টুডেন্ট ছিল তারা আমাকে একটু আমার উপর র্যাগিং করেছে। তো একদিন এক ক্লাসরুমে এসেছি, তো এক ছেলে আমার সাথে এমনি একটু খারাপ ব্যবহার করছিল, ঝগড়াঝাটি হয়ে গেছে, দুজনের মধ্যে আমরা হাতাহাতি হয়ে গেছে। টিচার এসেছে, এটা ছিল মিশনারি স্কুল, ব্রাদার এসে আমাদের দুজনকেই বেত দিয়ে পিটিয়েছে। সে জানতে চায় না যে কে শুরু করেছে, কে শেষ করেছে। আরও অনেকে এখানে আসলে আপনার এডুকেশন নিয়ে, আপনার ব্যক্তিগত জীবন নিয়ে তারা জানতে আগ্রহী। তো ছোট করে অডিয়েন্সের কাছে যাই যে আসলে সজীব ওয়াজেদ জয়ের শিক্ষা জীবন সম্পর্কে কেউ যদি কিছু জানতে চান। ভাইয়া, যদি আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা যদি একটু ডিটেলস বলতেন আমাদের প্রকৃত। হ্যাঁ,
আমি আমার স্কুলিং শুরু করি ভারতেই, কারণ 75-এর পর আমরা তো দেশে ফিরতে পারিনি। ওখানে থেকেই আমার প্রাইমারি স্কুলিং শুরু। আমার প্রথম ব্যাচেলার্স করি ব্যাঙ্গালোরে, সেন্ট জোসেফস কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্স। ওখানে আমি ব্যাচেলার্স করি 3টা মেজর নিয়ে, ফিজিক্স, ম্যাথমেটিক্স আর কম্পিউটার সায়েন্স। তারপর আমি অ্যাপ্লাই করি আপনার আমেরিকায়। অরিজিনালি অ্যাপ্লাই করেছিলাম মাস্টার্স করার জন্য, তবে তাদের এই ভারতের 3 বছরের ব্যাচেলার্স আমেরিকায় তারা রেকগনাইজ করে না। তো তারা আমাকে তখন বেশ অনেক কিছু ক্রেডিট দেয়, তবে আমার ব্যাচেলার্সটা মোটামুটি অনেকখানি আবার করতে হয়েছে। প্রায় 4 বছরই, 3.5 বছরের মতন কমপ্লিট করতে হয়েছে। ওখানে আমি আমার ব্যাচেলার্স করি কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে। তো সেখান থেকে আসলে অনেকে এটা জানে না, আমি তারপরেই কিন্তু ওই একই ইউনিভার্সিটি অফ টেক্সাসের আর্লিংটন, ওখানে আমি MBA প্রোগ্রাম শুরু করি। তবে আপনার প্রায় ওই 1 বছর ব্রেক ছাড়া 7 বছর ইউনিভার্সিটি করার পর আর আমি মাস্টার্স শুরু করার পর আর পারছিলাম না। 1 সেমেস্টার করে ভাবলাম যে না, আমার এখন একটু ব্রেক নিতে হবে। তখন আমি চাকরি জীবন শুরু করি আমেরিকায়। প্ল্যান ছিল এক পর্যায়ে মাস্টার্স করার। তো চাকরি জীবনে থেকে নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত ছিলাম, চাকরি, তারপর নিজের কোম্পানি করি, বেশ ভালোই যাচ্ছিল। তো আমার মাস্টার্স করা হয় না অনেক বছর পর্যন্ত। শেষমেশ যখন আমি আবার মাস্টার্স করার চিন্তাভাবনা করি, ইতিমধ্যে তখন আমি আপনার সেই 97-এ ব্যাচেলার্স শেষ করলাম, সেকেন্ড ব্যাচেলার্স, আর 2007 প্রায় 10 বছর পার হয়ে গেছে। আর ইতিমধ্যে যদিও আমার ব্যাকগ্রাউন্ড ছিল কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে, চাকরি করেছি ওখানে, আমার সিলিকন ভ্যালিতে আইটি কোম্পানি করেছি, সারা ক্যারিয়ার আইটিতেই ছিল। তবে ইতিমধ্যে আপনার পলিটিক্সে আস্তে আস্তে আরও ইনভলভড হয়ে গেছি। তো তার জন্য শেষমেশ আমি অ্যাপ্লাই করলাম হার্ভার্ডের কেন্ডি স্কুলে, ওদের মাস্টার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রামে। তো ওখানে অ্যাডমিশন পেয়ে যাই, ওখানে আমি চলে যাই 1 বছরের জন্য, 1 বছরে মাস্টার্স করি। কিন্তু যেমনটা দেখছিলাম যে গত 5 বছরে আমরা বলছি যে শিক্ষা খাতে অনেকগুলো পরিবর্তন এসছে। এখানে যারা আছেন কতজন মনে করেন যে গত 5 বছরে শিক্ষা খাতে বাংলাদেশ এগিয়েছে? হাত তুলবেন। এবং মোটামুটি বেশিরভাগই সবাই আমরা মনে করছি যে গত 5 বছরের শিক্ষা খাতে দেশ এগিয়েছে। ছোট্ট করে কি একটু বলবেন যে কোন খাতে বাংলাদেশ শিক্ষা খাতে অগ্রগতি করেছে? আমার মনে হয় সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে লো লেভেলে, কোর লেভেলে, এন্ট্রি লেভেলে। কিন্তু আমাদের প্রাইমারি এডুকেশনটাতে, তো আমাদের হায়ার এডুকেশনে আরও বেশি জোর দেওয়া দরকার। 2008 ম্যানিফেস্টোতে যদি দেখেন, আমাদের প্ল্যান ছিল যে 100% প্রাইমারি এনরোলমেন্টে ইনশোর করা, কারণ প্রাইমারিতেই যদি এনরোলমেন্ট না থাকে তাহলে তো পরের এডুকেশনে ছাত্রছাত্রী থাকবে না। তো আমরা এই গত 5 বছরে কিন্তু এখন আমরা 100% প্রাইমারি এনরোলমেন্ট এনে ফেলেছি। কোন খাতে বাংলাদেশ এগিয়েছে শিক্ষার ক্ষেত্রে? ভর্তি প্রক্রিয়াগুলোতে অনলাইন ফর্ম সাবমিশন, অনলাইন রিক্রুটমেন্ট, এই দিকটাতেও এগিয়েছে। এটা একটা প্লাস আমাদের জন্য। শিক্ষাক্ষেত্রে কি পরিবর্তন এসছে? অসংখ্য ধন্যবাদ। আমি মেহেদি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি। শিক্ষা ব্যবস্থা একেবারে কোর লেভেলে যেটি পরিবর্তন হয়েছে, তবে তার সাথে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে বেশ কিছুদিন ধরে অভিন্ন শিক্ষা ব্যবস্থার একটা কথা আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশের একেবারে সমস্ত শিক্ষা ব্যবস্থাটিকে অভিন্ন পর্যায়ে নিলে শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে। তো এই জায়গাটিতে একটি ছোট্ট বাধা ছাড়া আর সমস্ত জায়গাটিতে আমার মনে হয়েছে যে শিক্ষা ব্যবস্থাটি উন্নতি হয়েছে। যদি অভিন্ন শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কিছু বল। বাস্তবতা হচ্ছে যে আমরা যতই চাই সম্পূর্ণ এক করতে, এটা কিন্তু সম্পূর্ণ এক করা সম্ভব না। আমাদের উদ্দেশ্য হচ্ছে কারিকুলামটা যাতে এক থাকে, সেটা ইংলিশে হোক, বাংলায় হোক বা মাদ্রাসায় হোক। তবে এই 3টা যে ধারা, এটা আসলে এটা এক করা সম্ভব না, এটা মেনে নিতেই হবে। বাট যাতে 3টা ম্যাচ করে চলে সেটাই আমরা ইনশোর করছি, সেটা আমাদের অলরেডি পলিসি করা হয়েছে গত টার্মে। তবে যেটা হয়েছিল যে আমাদের এই 3 ধারায় আপনার 3 ধরনের শিক্ষা, 3 ধরনের ইতিহাস বাংলাদেশ সম্বন্ধে যদি বলি, আমি নিজেই দেখেছি, নিজেই এক স্কুলের সম্মুখে দেখে আমি যে স্কুলের যে মালিক, প্রাইভেট স্কুলের মালিক, তাকে আমি নিজেই কমপ্লেন করেছি যে একদম ইতিহাস বিকৃত করা হয়েছিল, বাংলাদেশের ইতিহাস। তাই বাংলাদেশ সম্বন্ধে, বাংলাদেশের আসল ইতিহাস আমাদের অনেক শ্রেণীর ছাত্রছাত্রীরা জানতো না। এটা আমার নিজের যে অভিজ্ঞতা, যে আমার বয়সী যত আমার ফ্রেন্ডসরা বাংলাদেশে, তারা কিন্তু
আসল ইতিহাস জানে না, কারণ তারা যখন স্কুলে ছিল সেই 80s আমরা স্কুল করেছি, এইচএসসি করেছি, তাদের একদম সম্পূর্ণ একটি বানানো মিথ্যা ইতিহাস শেখানো হয়েছিল। তাদের সম্পূর্ণ একটি ভুল ধারণা ছিল বাংলাদেশ সম্বন্ধে। তো তাহলে বাংলাদেশের প্রতি তাদের সেই যে বিশ্বাস, সেটা কিভাবে থাকবে? আর মাদ্রাসার ক্ষেত্রে তো আলাদা কারণ আছেই। তো সেটাই আমরা গত 5 বছরে, শুধু 5 বছরে না, আমরা আওয়ামী লীগ সরকার যখন গতবার ক্ষমতায় ছিল সেটা আমরা ঠিক করা আরম্ভ করি। তো তাতে কিন্তু আমি যেটা দেখেছি যে আমার পরের যে জেনারেশন, আপনাদের জেনারেশন কিন্তু বাংলাদেশের ইতিহাস সম্পর্কে আরও সচেতন। সঠিক ইতিহাস আপনারা শিখেছেন, আমার জেনারেশন সেটা শিখে নাই। তো আমরা ওই একই শিক্ষা, সেটা যেই ভাষাই হোক, আমরা আনতে সক্ষম হয়েছি আমি মনে করি। আবার ফিরবো অডিয়েন্সে। আমি মূলত সৃজনশীল পদ্ধতি নিয়ে বলতে চাচ্ছিলাম যে আগে যেটা হতো, স্টুডেন্টরা বেশি বই পড়তো, বলা হয় সৃজনশীল পদ্ধতির কারণে তারা বেশি সৃজনশীল হবে। কিন্তু আমি পার্সোনালি অনেক স্কুলে দেখেছি, অনেক টিচারকে দেখেছি, তারা অনেক বেশি গাইড রিকমেন্ড করে। এমনকি দেখা গেছে যে এই সৃজনশীল পদ্ধতিকে নিয়ে বেশি গাইডের ওপর গাইড বের হয়েছে। তো এই ক্ষেত্রে সরকার কি করছে, বা কি মনে হয় আগের পদ্ধতি ভালো ছিল নাকি বর্তমানটা? শেষ আরেকটা কমেন্টস নেই, তারপরে আমরা উত্তরে আসছি। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে গতানুগতিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা ব্যবস্থাকে অ্যাড করা যায় কিনা, বাধ্যতামূলক করা যায় কিনা? কারণ এতে আমার মনে হচ্ছে যে পার্সোনাল স্কিলটা ডেভেলপ হবে। হ্যাঁ, আমাদের পরিকল্পনা আছে। আমাদের আইটি মন্ত্রণালয়ের ক্ষেত্রে আমরা যেটা শুরু করেছি, আমরা একটা প্রোগ্রাম নিয়েছি 40,000 আইটি ভোকেশনাল ট্রেনিং দেওয়ার, ধরেন আইটি সার্ভিসেস, কল সেন্টার, এইসব ট্রেনিং দেওয়ার পদক্ষেপ আমরা নিয়েছি। এটা ইতিমধ্যে শুরু হয়ে যাওয়ার কথা। আমাদের এই সাবকন্টিনেন্টেই যেটা ছিল, ভারতেও আমি একই পদ্ধতিতে আমার প্রথম প্রাথমিক শিক্ষা হয়, যে ওই টেক্সট বুক পড়ে মুখস্থ করে যেসব প্রবলেম টিচার দেবে, ওই প্রবলেমগুলো মুখস্থ করে লম্বা, যে সবচেয়ে বেশি লম্বা উত্তর দেবে, জবাব দেবে, সে মার্কস বেশি পাবে। মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে যেটা দেখি, টিচাররা কিন্তু সেরকম অত টেক্সট বুকের উপর নির্ভরশীল ছিল না। ওখানে শিক্ষা ছিল আরও ডিসকাশনের মাধ্যমে, প্রবলেম সলভিংয়ের মাধ্যমে, যে এই যে প্রবলেম, এটার সলিউশন কিভাবে, নতুন একটা কিছু। তো সেটার কারণে আবার আরও অনেক গাইড বই টই, টেক্সট বুকের বাইরে অনেক কিছু, অনেক রিসার্চটা বেশি করতে হতো। তো আমরাও চাচ্ছি ওইদিকে নিয়ে যেতে, যে শুধু ওই টিচার যে বলবে টেক্সট বইতে যেটা আছে ওইটাই মুখস্থ করতে হবে, সেই মুখস্থর উপর থেকে সরে গিয়ে প্রবলেম সলভিংয়ের দিকে আমরা যেতে চাই। কারণ এভাবে কিন্তু জ্ঞান অর্জনটা আরও ভালো হয়। তবে ভালো দিক হচ্ছে এটা যে আগে প্রচুর সময় দেখা যেত যে সন্ধ্যা হওয়ার পর সঙ্গে সঙ্গে কারেন্টটা চলে যেত এবং মোমবাতিটা প্রচুর লাগতো। এখন হয়তো মোমের ব্যবহার কিছুটা কমে এসছে, এবং আমার ধারণা যে এটা হয়তো আমাদের পাওয়ার সেক্টর বা এনার্জি সেক্টরে নিশ্চয়ই কিছু উন্নতি হয়েছে, তার কারণেই হয়তো এরকমটা ঘটছে। তো 5 বছরে পাওয়ার সেক্টরে কী ধরনের উন্নতি হয়েছে বলে আপনারা মনে করেন? আমি শামীম বুয়েট থেকে। হ্যাঁ, আমরা দেখেছি যে বিদ্যুতে বিপুল উন্নতি হয়েছে, 3200 মেগাওয়াট থেকে 10,000 মেগাওয়াট হয়েছে। আমি নিজে দেখেছি আমাদের বাসায় ওনার কারেন্ট যাই না বলতে গেলে, আগে যেরকম যেত। এখন আমি মনে করি যে আমাদের দেশে এনার্জি প্রোডাকশনের ক্ষেত্রে সোলার এনার্জির ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া যেতে পারে, কারণ সোলার এনার্জি কিন্তু এখন ওয়ার্ল্ডে একটা বিশাল কনসার্ন। বিভিন্ন ক্ষেত্রে সোলার এনার্জি ইউজ করে পাওয়ার প্ল্যান্ট পর্যন্ত এখন চালানো হচ্ছে। আমার মনে হয় আমাদের দেশে সোলার এনার্জি ইউজ করে যদি পাওয়ার প্ল্যান্ট বা বিভিন্ন ভাবে এনার্জি জেনারেট করা যায়, তাহলে কিন্তু আমাদের দেশের একটা বিপুল উৎপাদন হবে। আমাদের যেটা পরিকল্পনা আছে, যেমন সোলার পাওয়ার প্ল্যান্ট আমাদের দেশে কিন্তু বাস্তব কথা করা সম্ভব না, কারণ একটা সোলার পাওয়ার প্ল্যান্ট করতে আপনার বিশাল জমি প্রয়োজন হয়। কারণ 1 মেগাওয়াট সোলার পাওয়ার উৎপাদন করতে কিন্তু বেশ অনেক জায়গা লাগে। তো আমাদের পরিকল্পনা যেটা, সেটা হচ্ছে এই যে ধরেন রাস্তার যে বাতিগুলো, ওগুলো সোলার প্যানেল দিয়ে চলবে, যে আপনার রিচার্জেবল হবে। যে ধরেন যেটা অলরেডি শুরু হয়ে গেছে, যে যেখানে ধরেন বিদ্যুতের লাইন নেই, গ্রামে কিন্তু আমরা সাবসিডি দিয়ে গ্রামের মানুষকে ছোট ছোট সোলার প্যানেল দিচ্ছি, যে তাদের গ্রামের ঘরে তারা বাতি, ফ্যান, রেডিও, টেলিভিশন চালাতে পারছে। কারণ ওখানে এখনও বিদ্যুৎ পৌঁছায়নি, তবে তারা সোলার দিয়ে এটা করতে পারছে, কারণ তাদের ডিমান্ড সামান্য। পরিকল্পনা আছে যেটা আমরা অনেক এনকারেজ করছি, যে ধরেন যেসব নতুন বিল্ডিং হচ্ছে,
এখন টেকনোলজি বের হচ্ছে, আপনি জানেন যে বিল্ডিংয়ের যে কাচ ওটাই গ্লাস জ্বালানা ওটাই হয়ে যাচ্ছে সোলার প্যানেল। এরকম বিল্ডিং যদি নতুন যারা বানাচ্ছে তারা বানানো আরম্ভ করে তাহলে কিন্তু আমরা এটা সম্ভব আমাদের দেশে। তো অনেকগুলো প্রশ্ন এসে পৌঁছেছে, আমি যদি একটু পড়ে শোনাই আপনাকে। শিমুল দেবনাগ, যন্ত্রকৌশল বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বোর্ড থেকে তিনি প্রশ্ন করেছেন আপনাকে যে বাংলাদেশে জাতীয় সত্তায় যেসব রাজনৈতিক দল এখনো এক নয় তাদের কেন সাংবিধানিকভাবে রাজনীতি নিষিদ্ধ দল হিসেবে নিষিদ্ধ করা হচ্ছে না, এবং তিনি আরও জানতে চেয়েছেন ঢাকার রাজপথের পাশে সাইকেল আরোহীদের জন্য কি কোনো আলাদা প্যাসেজ তৈরি করা সম্ভব। একজন কমেন্টস করেছে যে জয় ভাই আপনার হাসিটা অনেক সুন্দর। থ্যাংক ইউ। এবং একই সঙ্গে তিনি আপনাকে প্রশ্ন করেছেন যে আপনার আইডলকে, 1 নম্বর, 2 নম্বর হচ্ছে আপনি ব্যক্তি হিসেবে নিজেকে কতটুকু পারফেক্ট মনে করেন। আমার আইডল হচ্ছেন আমার নানা বঙ্গবন্ধু। ওনার যেই ত্যাগ ছিল, যেই ডেডিকেশন ছিল, আপনার যদি দেখেন প্রায় 20-30 বছর ধরে তিনি পরিশ্রম করেছেন, আন্দোলন করেছেন, কষ্ট করেছেন, জেল খেটেছেন, শুধু ওনার মানুষের জন্য। ওনার আর কোনো চাওয়া পাওয়া ছিল না। আর ওনার যে ভিশন ছিল ভবিষ্যতের, মাঝে মধ্যে আমরা যারা আমাদের জেনারেশন আমাদের কিন্তু সেরকম যা দেখি ধৈর্য নাই। আমার নিজেরও মাঝে মধ্যে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই খুবই সহজে। তো আমি মানে একটাই আশা করি যে আমার নানার মতন ধৈর্য যাতে আমি পাই। একজন পরামর্শ দিয়েছেন, তিনি নাম লেখেননি, যে আমরা যদি ভারত থেকে সরাসরি বিদ্যুৎ আমদানি না করে সেখান থেকে তাদের প্রযুক্তিগত দক্ষতা ব্যবহার করে নিজেরাই বিদ্যুৎ উৎপাদন করি তাহলে আমরা আসলে অধিক লাভবান হতে পারতাম। একজন জানতে চেয়েছেন যে ভিশন 2021 এবং ডিজিটাল বাংলাদেশ অর্জনের ক্ষেত্রে আপনারা কতটুকু এগিয়েছেন। আমার মনে হয় যে ডিজিটাল বাংলাদেশের ক্ষেত্রে আমরা কতটুকু এগিয়েছি এ ব্যাপারে একটা ছোট্ট ক্লিপিংস দেখে তারপরে আমরা সেই আলোচনায় যাচ্ছি। এটা হলো আমাদের ইলেকট্রিসিটি। এই যে তথ্যগুলো, এগুলো আসলে মন্ত্রণালয়ের কাছ থেকে পাওয়া, কিন্তু আপনাকে যেটা জানাতে চাই যে গত 4টি লেট স্টকের পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা তাদের বেশ কিছু প্রজেক্ট, খুব ইন্টারেস্টিং কিছু প্রজেক্ট তারা আমাদের সঙ্গে শেয়ার করেছে, এবং যেটা থেকে আসলে দেখে বোঝা যায় যে শুধু যে সরকারি বাংলাদেশের উন্নয়নে কাজ করছে তা না, বরং প্রত্যেকেই তার ব্যক্তি উদ্যোগে এবং তার যার যার জায়গা থেকে তারা আসলে উন্নয়নের চেষ্টা করে যাচ্ছে। সেরকমই কয়েকটা উদাহরণ আমরা দেখব। প্রথমে যে প্রজেক্টটা তারা করেছিল, বাংলাদেশের 4 জন তরুণ বুয়েটে তারা একটা গাড়ি বানিয়েছিলেন, এবং এই গাড়িটি একটি 4 সিটেড কার, যেটা ইকো ফ্রেন্ডলি এবং মানে খুবই অল্প দামে তারা এটা করেছিলেন। আমি আরও 3টা কেস দেখে তারপরে আপনার কাছে ফিরছি। একটা হচ্ছে যে আমাদের কয়েকজন তরুণ বিশ্ববিদ্যালয়ের তারা একটি রোবট বানিয়েছিলেন, যেটাকে তারা বলছেন মাইনিং রোবট, এবং এই রোবটটি এটা নাসা অ্যাওয়ার্ড জিতেছে, যেটা বাংলাদেশের জন্য আসলে এটা একটা মানে বড় সাফল্য বাংলাদেশের তরুণদের। যেই স্ক্রিনশটটি আমরা দেখতে পাচ্ছি, এটা একটা অ্যাপ্লিকেশনের স্ক্রিনশট, এবং এটা করা হয়েছে, এটাকে বলা হচ্ছে লাইফলাইন। এটা এমন একটা অ্যাপ্লিকেশন যাতে করে একজন মানুষ যখন তিনি তার ইমার্জেন্সি রক্ত প্রয়োজন, তিনি যখনই SMS করবেন, তিনি তার অ্যাপ্লিকেশনের মধ্যে দেখতে পাবেন তার 5 কিলোমিটারের মধ্যে কোন কোন ডোনার আছেন। যে স্লাইডটি আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সেই দলের যারা মাইক্রোসফট ইমাজিন কাপ জিতেছিলেন। কীভাবে জিতেছিলেন তাও বলছি। তারা একটা স্টিক আবিষ্কার করেছেন যারা চোখে দেখতে পান না তাদের জন্য, যে স্টিকটি ব্যবহার করে তিনি যখন হাঁটবেন রাস্তায়, এটা গুগলের সঙ্গে লিঙ্ক করা, এই স্টিকই তাকে বলে দিবে তাকে কোন দিকে যেতে হবে। আমার যে প্রশ্নটি প্রথমে আপনার কাছে ছিল, এই যে ইনোভেশন, এগুলো তো আমরা কখনো জানতে পাই না, সরকারের পক্ষে এটা আসলে জানাটাও খুব ডিফিকাল্ট। এই ধরনের যে কাজগুলো, এগুলোকে সামনে নিয়ে আসার জন্য, এগুলোকে ব্যবহার করার জন্য, কিংবা তরুণরা যাতে আরও এই ধরনের কাজ করতে পারে, সেই ব্যাপারে কী ধরনের উদ্যোগ নেওয়া উচিত বলে আপনার মনে হয়? জেনেটিক সায়েন্স আর এগ্রিকালচার রিসার্চের দিকে ক্ষেত্রে যেটা করেছি, যে সরকার এটা রিসার্চের ফান্ডিং দেয়, একসাথে কাজ করে মন্ত্রণালয়, আর তাদের রিসার্চটা মন্ত্রণালয়ের কাছে আছে।
এভাবেই আমাদের এখন কিন্তু এটা আইটি ক্ষেত্রেও করা প্রয়োজন আমি মনে করি। যেসব উদাহরণ আপনারা প্রজেক্টগুলো দেখলেন চমৎকার, এগুলো বাংলাদেশে ছাত্রছাত্রীরা আবিষ্কার করেছে। তো এই আমরা এতদিন ফোকাস ছিলাম গত 5 বছর এই যে আমাদের সরকারি ডিজিটাইজেশনের উপর। এখানে কিন্তু একটা কথা যে শুধু এমন না যে আমরা কোনো আইডিয়া নেইনি, আমাদের যত সরকারি ডিজিটাইজেশন হয়েছে আমি বলবো 80 to 90% কিন্তু বাংলাদেশি কোম্পানি করেছে। বাংলাদেশি আইটি কোম্পানি, ছাত্রছাত্রীরা তারাই করেছে, এটা কিন্তু বিদেশি কোম্পানিরা করেনি। নতুন আবিষ্কার দেখে আর মনে করি যে আমাদের এখন গুরুত্ব দেওয়া উচিত সরকার যাতে আমাদের আইসিটি মিনিস্ট্রি যাতে ডাইরেক্টলি এই রিসার্চের সাথে জড়িত হয়। আমরা একটু চলে যাই অডিয়েন্সের কাছ থেকে। আপনাদের কাছ থেকে একই কথাই শুনতে চাইবো, যে আপনাদের অভিব্যক্তি জানতে চাইবো যে গত 5 বছর উন্নয়নও আমরা দেখেছি এবং বাংলাদেশের তরুণদের যে ভূমিকা সেটিও আমরা দেখেছি, কি ভাবছেন? আমি জাফির শাফি বলছি বুয়েট থেকে। লাইফলাইন আসলে আমাদেরই প্রজেক্ট ছিল, আমাদের একটা গ্রুপের। চমৎকার প্রজেক্ট। অ্যান্ড যে রোবটটা দেখিয়েছেন লাস্টে, ওই রোবটটা আমাদের গ্রুপেরই বানানো। আমার সাথে আছে সানি। বেসিক্যালি আমার কিছু প্রশ্ন ছিল এই বিষয়ে, একদম ডিরেক্টলি গভর্নমেন্টের কাছে। প্রশ্নটা হচ্ছে, আমরা তথ্য নিয়ে অনেক কিছু করছি, প্রযুক্তি নিয়ে অনেক কিছু করছি, কিন্তু কিছু জায়গায় কি আমরা সেন্ট্রালাইজড হয়ে গেছি কিনা, যে আসলে আমাদের তরুণদের মধ্যে যে প্রজেক্টগুলো হচ্ছে সেগুলোকে আমাদের গভর্নমেন্ট কতটুকু পৃষ্ঠপোষকতা করছে, বা R&Dর যে ব্যাপারটা, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, সেটার জন্য সুযোগ ক্রিয়েট করা এবং সেটাকে বের করে আনা। প্রতি বছর তো এরকম হাজার হাজার প্রজেক্ট আমি শিওর মাথায় আসছে অনেকের, হয়তো R&Dর অভাবে তারা করতে পারছে না। তো সেই ব্যাপারে আসলে গভর্নমেন্টের একদম এক্স্যাক্ট স্টেপটা কি আসলে হতে পারে? আমি মনে করি এখন আমাদের যেটা করা প্রয়োজন যে আইসিটি মিনিস্ট্রির থেকে একটা R&D বাজেট তৈরি করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে পার্টনারশিপ করে এটা করার। আমরা যেটা অলরেডি শুরু করেছি যে এটা ওয়ার্ল্ড ব্যাংকের থেকে ফান্ডিং নিয়ে যেটা আমরা শুরু করছি, যে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটা R&D সেন্টার, আইটি সেন্টার করার, যেখানে ট্রেনিং হবে, রিসার্চ হবে, টেকনোলজির রিসার্চ। এটা এই উদ্যোগ অলরেডি শুরু হয়ে গেছে। তো আশা করি এখন এটার ফান্ডিংটা আসলেই আমরা এটা বাড়াতে পারবো। আরো কিছু প্রশ্ন আমরা আসলে অডিয়েন্সের কাছ থেকে শুনতে চাই এবং আপনাদের অনুভূতিগুলো জানতে চাই। এখানে প্রশ্নের আগে আপনাদের এই যে লাইফলাইন প্রজেক্ট নিয়ে আমার একটা অবজারভেশন ছিল, একটা সাজেশন, এটা দেখে যেটা আমি আমার মাথায় এসেছে, যেটা আমি করতে চাই, যে যেটা ধরেন বিদেশে আছে, তো এই যে ডোনার আইডেন্টিফিকেশন নিয়ে আমরা কিন্তু বিদেশে আপনার ড্রাইভার্স লাইসেন্সের সঙ্গে কিন্তু ডোনার রেজিস্ট্রেশন জড়িত। যে কেউ যখন ড্রাইভার্স লাইসেন্স নিতে যায় তখনই ডোনার রেজিস্টার করে সে ডোনার হতে চায় কি না। তো আমি এটা আমার মাথায় এসেছে যে আপনাদের এই যে আমাদের যে ন্যাশনাল আইডি প্রজেক্ট হচ্ছে, সেখানে যদি আমরা মানুষের কাছ থেকে ভলেন্টারিলি ওই ইনফরমেশনটা নেই আর ওখানে আপনাদের প্রজেক্টটাকে টাই ইন করি, তাহলে কিন্তু অটোমেটিকলি রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে। তো এটা আমি চেষ্টা করব করতে। থ্যাংক ইউ। আমার একটি সাজেশন হচ্ছে, ঢাকা সিটিতে আমরা ফ্লাইওভারের উপর গুরুত্ব আরোপ করেছি, কিন্তু আমাদের যে মেট্রো ট্রেন প্রজেক্ট ছিল এটা কোনো এক অজানা কারণে এটা থেমে গেছে। আমি সরকারের প্রতি আমার অনুরোধ থাকবে, মেট্রো ট্রেন প্রযুক্তিকে আরও যেন আমরা তাড়াতাড়ি এটাকে আমরা এস্টাবলিশ করতে পারি। মেট্রো ট্রেন নিয়ে যেটা, এটা কিন্তু থেমে নাই, এটা আমাদেরই স্বপ্ন। তো এটা এতদিন প্ল্যানিং স্টেজে ছিল, তো এখন ওই আগে এতদিন লেগেছে এটা রুট কীভাবে হবে ওটা ঠিক করতে, ফাইন্যান্সিং কিভাবে আসবে ওটা ঠিক করতে। এখন কিন্তু মোটামুটি সব শেষ হয়ে গেছে প্ল্যানিং, এখন এটা টেন্ডারে চলে যাওয়ার পর্যায়ে আছে। এটা এই আগামী টার্মে যদি আওয়ামী লীগ থাকে, আওয়ামী লীগ আমরা এটা বাস্তবায়ন করব। ইনফ্রাস্ট্রাকচারের উপর একটা কথা আমি বলতে চাই, এই যে আপনারা প্রজেক্ট দেখছেন, আমরা কিন্তু সব এই যে যতগুলো প্রজেক্ট দেখছেন সব কিন্তু এই বাংলাদেশ এই আওয়ামী লীগ সরকারের আমলে শুরু করা, শেষ করা। যত ফ্লাইওভার দেখছেন গত 5 বছরে শুরু করা, শেষ করা। 13,000 কমিউনিটি হেলথ কেয়ার ক্লিনিক 5 বছরে করা। 4,000 ইউনিয়ন তথ্যকেন্দ্র গত 5 বছরে করা। কারণ বাস্তব কথা হচ্ছে, আমরা তো বারবার শুনি, আমরা শুনে অভ্যস্ত 2 দল 2 দল 2 দল 1 2 দল 1। বাস্তব হচ্ছে যে আপনারা কাজ দিয়ে দেখেন যে 2 দল কিন্তু এক না। যত কিছু আপনারা দেখছেন এই 5 বছরে করা, তার আগের 5 বছরে কিন্তু অনেক কম কাজ করা হয়েছিল, এটা বাস্তব কথা। প্রশ্ন আছে। আসসালামু আলাইকুম, আমি ফাহিম আইইউটি থেকে বলছি, কম্পিউটার সায়েন্সে আছি। সেকেন্ড যে প্রজেক্টটা দেখলেন সেটা হচ্ছে আমাদের প্লাস আমাদের সিনিয়র ভাইদের নাসার যেটা ছিল। তো আমরা কিছু
প্রবলেম ফেস করছি Congratulations. থ্যাংক ইউ ভাইয়া। আমাদের যে প্রবলেমগুলো কিছু ফেস করছি, যেমন দেখা যায় যে আমরা যখন ইকুইপমেন্টসগুলো দরকার হয় বা যে রিসার্চের জন্য যে আমাদের যে যন্ত্রপাতি, যেটা সবসময় আমরা বাংলাদেশ অ্যাভেলেবেল পাই না। তো আমরা যখন বিদেশ থেকে নিয়ে আসতে যাচ্ছি, দেখা যাচ্ছে যে অরিজিনাল যে প্রাইস, ট্যাক্স তার চেয়ে অনেক বেশি হয়ে যাচ্ছে। সো আমাদের মতো স্টুডেন্টদের জন্য এটা অনেক প্রবলেম হয়ে যাচ্ছে। তো মানে দেখা যায় যে অলওয়েজ আমরা যেই কী বলে যেটা কি স্পন্সর পাই না। সো এক্ষেত্রে কি ট্যাক্স ফ্রি, মানে আমরা যারা রিসার্চে করতে চাই বা এই রিলেটেড কাজ করতে চাই, তাদের জন্য কি ট্যাক্স ফ্রি দেশে আনার ইকুইপমেন্টস কোনো ব্যবস্থা করা যায় কিনা? আপনাদের মানে স্পেশালি তথ্য প্রযুক্তির ক্ষেত্রে যেসব ইকুইপমেন্ট ইম্পোর্ট করে আনবেন, ওটা তো আপনার কোনো ট্যাক্স থাকার কথা না। এটা একটু দেখতে হবে, ডিপেন্ড করে কি কি পার্টস, ওটার উপর নির্ভর করে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। আমার কোয়েশ্চেনটা হলো যে আমরা কি এমন কোনো ভোটিং প্রসিডিওর কি বলে এস্টাবলিশ অথবা ইনিশিয়েট করতে পারি কিনা যেটা ডিজিটালাইজ হবে? আসলে আমরা বলতে পারবো যে আসলে ডিজিটালাইজ, এই ক্ষেত্রে আপনার প্ল্যানটা কি? হ্যাঁ, এটা তো আমাদের পরিকল্পনা ছিল। আমাদের, আপনার যদি দেখেন আমাদের ভোটার্স লিস্ট এখন কমপ্লিটলি ডিজিটালাইজ, ছবি সহ। আমাদের যে পরিকল্পনা ছিল যে আপনার এই যে কি বলে ব্যালট বক্স সরিয়ে দিয়ে ডিজিটাল ভোটিং করার, তবে সেটা আমাদের মানে ওই বুয়েটেই আবিষ্কার করা ইলেকট্রনিক ভোটিং, যেটা ভারতে ব্যবহার হচ্ছে। তবে সেটা কিন্তু আমাদের বিরোধী দল আপত্তি করেছে, তারা চায় না। তার শেষ এটা কিন্তু আমরা অলরেডি অনেক যেসব পৌরসভা নির্বাচন হয়েছে সেখানে এগুলো আমরা ব্যবহার করেছি, খুব সুন্দরভাবে ভোটিং হয়েছে। এখানে আপনার ব্যালট স্টাফিংয়ের কোনো উপায় নেই। আর এই সিস্টেমটা আমি দেখেছি, ওখানে নাম্বার ওঠে, প্রত্যেকটি ভোটার যখন ভোট দেয় ওখানে সংখ্যা ওঠে যে কতজন ভোট দিয়েছে, তাতে ওখানে আপনার ভুয়া ভোট দেওয়ার কোনো সম্ভাবনাই নেই। তবে কি করব, আমাদের বিরোধী দল এটা চায়নি। এদিকে অনেকগুলো প্রশ্ন আছে আমি দেখতে পাচ্ছি। ধন্যবাদ। এন্টারপ্রেনারশিপ এখন খুব কমন একটি টার্ম। সো এই যে আমরা ইয়থ প্রায় দেখা যাচ্ছে আমরা এখন এন্টারপ্রেনারশিপের দিকে চলে যাচ্ছি। সো আমাদের দেশের এই ইম্যাচিওর মাইন্ডগুলো যখন এন্টারপ্রেনারশিপে যায়, এক বছর পরেই তারা ঝরে পড়ে। অথচ এটা বাংলাদেশের ইকোনমির জন্য খুব স্ট্রং একটা পয়েন্ট হতে পারে। তো এই লেভেলটাকে কি একটু স্ট্রং করা যায় কিনা? আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে, ফেসবুকে আমরা খুব পলিটিক্যাল ভিউজে আই হেট পলিটিক্স, আমি কবে লিখতে পারবো যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সমর্থক? এই জিনিসটা আমি কবে লিখতে পারবো? ধন্যবাদ। আপনি তো চাইলে এটা আজকেই লিখতে পারেন, আপনি কেন লিখছেন না? এন্টারপ্রেনারশিপ নিয়ে এটা আপনি খুবই ভালো একটি পয়েন্ট দিয়েছেন। এখানে আমাদের কোনো সিস্টেম্যাটিক কোনো এডুকেশনাল ট্রেনিং নাই এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করার। এখানে আমি এই সাজেশনটা আমি নিয়ে যাব, এটা আমাদের করা প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন। একটা প্রশ্নের মধ্যে এসেছিল যে আসলে আমাদের ওভারঅল কোনো পরিকল্পনা, দেশের আসলে সার্বিক একটা পরিকল্পনা সবসময় থাকা উচিত, যাতে করে দেশ খুব দ্রুত এগিয়ে যেতে পারে। এবং আমার আসলে খুব জানতে ইচ্ছে করে যে আপনাকে যদি এখন একদিনের জন্য আমি পরিকল্পনা মন্ত্রী বানিয়ে দিই, কি করবেন? পুলিশের বেতন বাড়িয়ে দিব, বিকজ উই হ্যাভ এ লট অফ লজ ইন আওয়ার কান্ট্রি, উই হ্যাভ লোডস অফ লজ পাসিং বাই দ্য পার্লামেন্ট, প্রতিদিনই পাস হচ্ছে, বাট এটার এনফোর্সমেন্ট নাই। সো বইয়ের পাতায় যদি ল থাকে আর সেটার এনফোর্সমেন্ট না থাকে, সো আলটিমেটলি দেশে কোনো ডেভেলপমেন্ট হবে না। থ্যাংক ইউ। পরিকল্পনা মন্ত্রী হলে কি করবেন? পরিকল্পনা মন্ত্রী হলে কি করবেন? আমি ভুলক্রমেও কোনোদিন প্রধানমন্ত্রী হতে চাই না বা পরিকল্পনা মন্ত্রী হতে চাই না, কারণ নিজের জীবনের রিস্ক নিয়ে, নিজের ফ্যামিলির রিস্ক নিয়ে এটা হওয়া অসম্ভব। এত কাজ করার পরও আবার পরবর্তীতে অনেক তো দোষারোপ আছেই। হ্যাঁ, আর এত কাজ করার পরেও অপপ্রচারের মুখী হতে হয়। বাস্তব হচ্ছে যে অপপ্রচারের মুখী হতে হয়, আর আপনি ঠিক বলেছেন, জানের খেলা খেলতে হয়। এটাই হয়ে গেছে আমাদের ইতিহাস। আমাদের দেশে শক্তি হয়ে গেছে স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার বিপক্ষে। আর স্বাধীনতার বিপক্ষে যারা সেই জামাতকে সাথে নিয়ে রাজনীতি করে, তারা কিন্তু এই শ্রেণীটা যারা ওই দলে গিয়েছে, তারা কিন্তু কোনোদিন বাংলাদেশ চায়নি। তারা আছে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য, দেশের কাজ করার জন্য না। আর যেহেতু তারা কাজ করতে চায় না, কাজ করতে পারে না, তারা ভোট পায় কিভাবে? অপপ্রচার করে। আপনারা যারা তরুণ, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই ভুলটা আপনারা করবেন না। আসলেই কি হচ্ছে আপনারা অনেক সময় কল্পনাও করতে পারেন না, এটা আমি আপনাদেরকে বলতে পারি। একটা ছোট্ট গ্রুপ ওয়ার্ক ছিল আপনাদের কাছে, যে একটা রাজনৈতিক দলের ম্যানিফেস্টো কেমন হওয়া উচিত, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে পলিটিক্যাল গভর্নমেন্টের আন্ডারে কি ইলেকশন
আসলেও হতে পারে কিনা, যদি হয় আসলে কি কি পদক্ষেপ নিলে একটা পলিটিক্যাল গভর্নমেন্টের আন্ডারে আমাদের ইলেকশন হতে পারে। তাবাসসুম আক্তার তিথি তিনি লিখেছেন যে আগামী 5ই জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সাংবিধানিক দায়বদ্ধতার একটা ব্যাপার আমরা লক্ষ্য করি, কিন্তু এটি কতটুকু গণতান্ত্রিক বলে আপনি মনে করেন? এটা গণতান্ত্রিক কিনা, অবশ্যই গণতান্ত্রিক। আমরা যারা তরুণ প্রজন্ম রয়েছে, যারা সুস্থ ধারার রাজনীতি করতে চাই, দীর্ঘদিন ধরে যারা চলে আসা দুর্নীতি আর স্বজনপ্রীতির বাধা টপকে কিভাবে দেশের সাধারণ মানুষকে সুস্থ রাজনীতিতে আগ্রহী করে তোলা যায়? নিসার, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এটা আমি এই প্রশ্নটি এই নির্বাচনের এই বছরে প্রত্যেক লেটস টকে আসে। এটা কিন্তু একটি সহজ জবাব আছে, খুবই সহজ জবাব আছে। কারণ এই সিদ্ধান্ত, সুষ্ঠু রাজনীতি ফিরে আনার সিদ্ধান্ত কিন্তু আমাদের হাতে না। কারণ আপনার তালি এক হাতে বাজে না। আমরা যতই সুষ্ঠু রাজনীতি চাই, অন্য দল যদি সুষ্ঠু রাজনীতি না চায়, আমাদের হাতে তো কিছু করার নেই। এটা কিন্তু আপনাদের হাতে। বাস্তব কথা হচ্ছে যে আপনারা যদি যারা দুবার ভোট কারচুপি করেছে তাদেরকে আবার ভোট দেন, তাহলে ভবিষ্যতে কি হবে? যারা সন্ত্রাস করেছে, বোমা হামলা করেছে সারা দেশব্যাপী, তাদেরকে যদি ভোট দেন, তাহলে আপনাদের ভবিষ্যৎ কি হবে? দেশের ভবিষ্যৎ কি হবে? এটা তো আপনাদের বুঝতে হবে। আমাদের তো শেষমেশ তো আমাদের ভোট দিয়ে ক্ষমতায় আসতে হয়। আওয়ামী লীগ তো কোনোদিন ভোট কারচুপি করে ক্ষমতা দখল করার চেষ্টা করেনি, তাই না? আমরা দেখতে পাচ্ছি যে আসলে তত্ত্বাবধায়ক সরকারের জায়গায় এখন আমরা বলছি যে পলিটিক্যাল গভর্নমেন্টের আন্ডারে ইলেকশন হওয়া উচিত। যদি পলিটিক্যাল গভর্নমেন্টের আন্ডারে ইলেকশন হওয়া উচিত হয়, তাহলে আসলে কিভাবে পলিটিক্যাল গভর্নমেন্টের আন্ডারে বিশ্বাসযোগ্য নির্বাচন এবং গ্রহণযোগ্য নির্বাচন করা যেতে পারে? কোনো কমেন্টস এদিকে? ধন্যবাদ আমাকে সুযোগ প্রদানের জন্য। আমি এক্ষেত্রে শুধু একটি সাজেশনই দিব, যদি আমাদের নির্বাচন কমিশনকে স্বতন্ত্র করা যায় এবং তাদের উপর যদি কোনো প্রকার হস্তক্ষেপ না করা যায়, তাহলে কেবলমাত্র সম্ভব একটি চলমান সরকারের অধীনে স্বাধীন নির্বাচন হওয়া। শুধু এই জিনিসটি যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আশা করি কারোরই দ্বিমত থাকবে না, এবং সেক্ষেত্রে যদি কেউ দ্বিমত করে সেটাও গ্রহণযোগ্য হবে না যে একটি রানিং গভর্নমেন্টের আন্ডারে নির্বাচন হতে পারে। অবশ্যই পারে না। ধন্যবাদ। এটা তো আমরা করেছি। এই যে নির্বাচন কমিশন, আমরা কিন্তু আইন করেই তাদের ভিন্ন বাজেট, নিজস্ব বাজেট আছে, তাদের পার্সোনাল তারা নিজেরাই নিয়োগ দেয়। এখানে সরকারের করার কিছু নাই। আপনারা হয়তো দেখতে পারেন যে ইতিমধ্যে আওয়ামী লীগের অনেকেই তাদের কাছে কিছু দাবি করেছে, তারা সেই দাবি মানে নাই। এটা আমাদের আর এই নির্বাচন কমিশন করা হয়েছে একটি ইন্ডিপেন্ডেন্ট একটা সার্চ কমিটি গঠন করে। এই নির্বাচন কমিশনকে কিন্তু বর্তমান সরকার নিয়োগ দেয় নাই, সার্চ কমিটি নিয়োগ দিয়েছে। তো আমরা চেষ্টা করেছি সম্পূর্ণভাবে একটি ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন কমিশন গঠন করতে। আচ্ছা, আবার জানতে চাচ্ছি যে পলিটিক্যাল গভর্নমেন্টের আন্ডারে যদি ইলেকশন করতে হয়, এটাকে গ্রহণযোগ্য কীভাবে করা যাবে? পলাশ বইয়ের থেকে বলছি। আমার আসলে মনে হয় যে এই বিশ্বাসযোগ্য করার এই ধারণাটা হয়তো একদিনে তৈরি করা যাবে না, কারণ আমরা জানি বিরোধী দল যখন সমালোচনা করার সব ক্ষেত্রেই করবে। একই প্রসঙ্গে আরেকটু জানতে চাইবো। ধন্যবাদ। আমি ডালিম স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। সেম পজিশনে যদি বাংলাদেশ আওয়ামী লীগ থাকে, বিএনপি ক্ষমতায়, খালেদা জিয়া প্রধানমন্ত্রী, তাদের আন্ডারে নির্বাচন দিচ্ছে, আপনারা কতটুকু মেনে নেবেন? আমি আপনাকে উল্টো প্রশ্ন করি। আপনার বাসায় যদি একজন আপনি দাওয়াত দিয়ে আনেন, সে যদি আপনার বাসায় থেকে চুরি করে যায়, ডাকাতি করে যায়, কয়েক বছর পর সে ক্ষমা চায়, আপনি আবার দয়া করে তাকে দাওয়াত দিয়ে ঘরে ঢুকতে দেন, তিনিও যদি আবার ডাকাতি করে, আপনি কি তৃতীয়বার তাকে আবার দাওয়াত দিয়ে আনবেন ক্ষমা চাওয়ার পরেও? আওয়ামী লীগ সরকার কোনোদিন নির্বাচন কারচুপি করেনি। এই টার্মে প্রায় ৬,০০০ নির্বাচন হয়েছে, কেউ একটি কথা বলতে পারেনি। ৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত কেউ বলতে পারে নাই যে নির্বাচন কারচুপি হয়েছে। ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত কেউ বলতে পারে নাই ভোটার কারচুপি হয়েছে। তাহলে আমার হাতে বেশ কিছু প্রশ্ন, আমি একবারে প্রশ্নগুলো পড়ে যাই, তারপরে আমরা আবার উত্তরের পর্বে ফিরবো। মেনম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লিখেছে, নির্বাচনের আগে ঢাল ভালোই ব্যবহার দেখছি, নির্বাচনের পরে ব্যাপারটা কীরকম দাঁড়াবে? তখনও কি ঢাল দিয়ে অবরোধ জ্বালাও পোড়াও ঠেকানো হবে? সেটা তো নির্ভর করে বিরোধী দলের উপর। প্রিয়াঙ্কা এবং নিয়ামত ডিউ থেকে তারা লিখেছেন যে রোডস অ্যান্ড হাইওয়েজের ক্ষেত্রে অনেক উন্নয়ন হলেও রেল ও নৌপথে আমরা পিছিয়ে গেছি, এটা থেকে উত্তরণের জন্য কি কোনো স্টেপ নেওয়া যেতে পারে? রেলে আমরা পিছিয়ে যাইনি। আপনারা জানেন যে আমাদের এই আওয়ামী লীগ সরকারের আমলেই আমরা রেলের উপর গুরুত্ব দিয়েছি। আমরা অনেকগুলো নতুন ট্রেন এনেছি, আমরা নতুন রেল লাইন বানিয়েছি,
এবং আমাদের পরিকল্পনা আছে যে আমাদের এই যে যত ট্রান্সপোর্টেশন হয় ম্যাটেরিয়ালস গুডস, এটা রেলের উপর যাবে, রোডের উপর যাবে না। তবে ইদানিং তো আমাদের বিরোধী দল তো আপনার রেল লাইন তুলে ফেলছে, আপনার আমাদের নতুন রেলগাড়িগুলো পুড়িয়ে ফেলেছে। এগুলো এটা তো সন্ত্রাস, এটা তো আন্দোলন না। আবারও সেই আন্দোলনের মধ্যে এবং সন্ত্রাসের মধ্যে একটি মারাত্মক পার্থক্য আছে। আমার হাতে একটি প্রশ্ন আছে। সুমন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি লিখেছেন যে বর্তমান সরকার 154টি আসনে নির্বাচন ছাড়াই জয়ী হয়েছে। 146টি আসনের নির্বাচনের প্রয়োজনীয়তা কতটুকু? যারা ভোট দেওয়ার সুযোগ পায়নি তাদের অধিকার কতটুকু রক্ষা পেয়েছে? এই নির্বাচনের গ্রহণযোগ্যতা কতটুকু? দেখেন, নির্বাচন এটা তো 154টি আসনে যে নির্বাচন হয়নি সেটার জন্য কারা দায়ী সেটা তো আপনার দেখতে হবে। আমরা তো এরকম নির্বাচন আমরাও চাইনি। আমাদের বিশ্বাস ছিল যে আমরা এই নির্বাচনে বিজয় হব। আমাদের জরিপেও দেখাচ্ছিল যে আমরা এগিয়ে যাচ্ছিলাম। যখন জুলাই মাসে আমরা আমাদের প্রচার শুরু করি তখন থেকে আপনারা খেয়াল করে দেখেন একটা জিনিস, অক্টোবর মাস পর্যন্ত কিন্তু বিএনপি তাদের ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছিল পুরোদমে। অক্টোবরের পর তারা তাদের ক্যাম্পেইন থামিয়ে দেয়। তার মানে তখন কিন্তু তারা সিদ্ধান্ত নিয়ে নেয় তারা এই নির্বাচনে আসবে না। এই কথা আমি 2 বছর আগে বলেছিলাম যে আগামী নির্বাচনে বিএনপি যদি মনে করে তারা শিওর না যে তারা জিতবে, সেই নির্বাচনে তারা আসবে না। বাস্তব কথা হচ্ছে সেটা। তো আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছি, আমরা সমঝোতা করার চেষ্টা করেছি। আমরা বলেছি, আমরা তো বলি নাই যে ঠিক আপনার আমরা তো আপনাদের যেই সমঝোতা করার যেই অনির্বাচিত তত্ত্বাবধায়ক আমরা দেব না, অনির্বাচিত কারো হাতে আমরা ক্ষমতা দেব না, সেটা আমরা বলেছি। তবে অন্তর্বর্তীকালীন সরকারের এই যে প্রস্তাব, এটা তো আমরাই দিয়েছি, আমরা করেছি। আমরা তাদের বিএনপিকে বলেছি, আপনি বলেছেন খালেদা জিয়ার অধীনে নির্বাচন, আমরা তো তাদেরকে এই যে হোম মিনিস্ট্রিও দিতে রাজি হয়েছি। তাহলে আপনি বলেন তারা কেন আসেনি, কি কারণে? সেটা কারণ মাত্র দুটো। একটা হচ্ছে, আপনি সঠিক বলেছেন, আপনি একদম সঠিক বলেছেন, একদম ধন্যবাদ, আপনি একদম সঠিক বলেছেন। জামাতে ইসলাম নির্বাচনে আসতে পারছে না, তারাই মনে হয় দাবি করেছে বিএনপি জামাত ছাড়া নির্বাচনে আসবে না। আর শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না, শেখ হাসিনার পদত্যাগ করতে হবে, এই দাবিটার কারণ কি জানেন? এটার কারণ কি? আবারও ঠিক, ওনাকে মার্কস দেন। আমি আপনাকে বলি, আপনাকে প্রশ্ন করি, যদি 2 সপ্তাহ আগে ডিসেম্বর মাসে শেখ হাসিনা ক্ষমতায় না থাকতেন তাহলে কি কাদের মোল্লার ফাঁসি হতো? তাহলে আসল উদ্দেশ্য, মূল উদ্দেশ্যটা কি? যে কোনোদিন ভোট কারচুপি করে নাই তার অধীনে নির্বাচন হতে পারবে না, কারণটা কি? বিষয়টা বুঝতে হবে, সেটা হচ্ছে আসল। যদি আপনি কখনো প্রধানমন্ত্রী হন, এদেশের তরুণদের রাজনীতি করার জন্য কি পদক্ষেপ আপনি নেবেন? আসলে দেশের ভবিষ্যৎ কিন্তু আপনারা তরুণরা, আপনারাই দেশের ভবিষ্যৎ। রাজনীতিতে আপনাদের মধ্যে কয়েকজনের আসতে হবে, কারণ আমাদের সিনিয়রদের বয়স হয়ে গেছে, তাদের পরে হয়তো আমার জেনারেশনের আমরা যারা তরুণ আছি আসবো, তারপরেও তো আসতে হবে। আপনারা লোকাল ইলেকশন করতে পারেন, ইউনিয়ন পর্যায়ে সেখান থেকে যোগ দিতে পারেন। আমি একটি কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে এই 2 দল নিয়ে আমাদের আলোচনা হয়েছে, নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে, অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে। এখন সবাই সংঘর্ষ নিয়ে, আন্দোলন নিয়ে হতাশ। আমি আবারও বলবো, এখন যেটা হচ্ছে এটা আন্দোলন না, এটা সন্ত্রাস, এটাকে বলা হয় সন্ত্রাস। আর তার সাথে আমি আপনাদেরকে একটি সামান্য একটি উদাহরণ দিতে চাই। 71-এর আগে কিন্তু আমরা প্রায় 20 বছর ধরে চেষ্টা করেছি গণতান্ত্রিকভাবে আমাদের
অধিকার পেতে। শেষমেশ নির্বাচন আমরা পাকিস্তানের নির্বাচনে আমরা বিজয় হই সারা পাকিস্তানের, তবে তখন আমাদের গণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসতে দেওয়া হয় না। আমরা কিন্তু বেআইনি কিছু করি নাই, অবৈধ কিছু করি নাই, আমরা গণতান্ত্রিকভাবে এগিয়েছি। তারপরেও এই জামাতিরা আর বিএনপি সন্ত্রাস চালাচ্ছে। এটার সমাধান একমাত্র হচ্ছে নির্বাচন। সমঝোতা আমরা করেছি, করার চেষ্টা করেছি, এখনো করে যাচ্ছি। আমরা তো অফার দিয়েছি যে ঠিক আছে এই নির্বাচনের আর সময় নেই, আগামী নির্বাচন নিয়েও আলোচনা করতে আমরা প্রস্তুত। আমরা তো কোনো সময় আলোচনা না করিনি। তারপরেও তারা কেন সন্ত্রাস করে যাচ্ছে, তারা কেন মানুষ পুড়াচ্ছে, তারা কেন বোমা হামলা করছে, আমি তো কোনো কারণ দেখছি না। তবে এটার সমাধান একটি, আপনারা যদি চান যে ভবিষ্যতে আবারও এই পরিস্থিতিতে আমরা না আসি, বাংলাদেশ না ফিরে, তাহলে একটাই উপায় আছে, গণতান্ত্রিক দলকে ভোট দেবেন, অগণতান্ত্রিক দলকে ভোট দেবেন না। যেই দল দুবার ভোট কারচুপি করেছে তাকে ভোট দিলে ভবিষ্যতে আবারও একই পর্যায়ে আসব। এটা আপনাদের হাতে, এটা আমাদের হাতে না। আপনারা যদি এই মিথ্যে প্রচার বিশ্বাস করে ভুল দলকে ভোট দেন তাহলে কোনো পরিবর্তন হবে না। তবে যদি গণতান্ত্রিক দলকে ভোট দিন আর প্রতিটি নির্বাচনে গণতান্ত্রিক দলকে ভোট দিতে থাকে, যেটা হবে ভবিষ্যতে, যেটা আমার আশা, আমার ব্যক্তিগত আশা, যে যারা এই অপপ্রচার করে, মিথ্যে প্রচার করে অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখল করার চেষ্টা করে, তারা যখন দেখবে যে একের পর এক নির্বাচনে তারা পরাজয় হচ্ছে, তাদের মধ্যেই একটা পরিবর্তন আসবে। একটি দলের চরিত্র নির্ভর করে দলের নেতৃত্বের উপর। যেই দলের সৎ যোগ্য নেতৃত্ব আছে সেই দল ভোট কারচুপি করবে না। তবে আপনারা যদি যেই দলের নেতৃত্ব ব্যর্থ হয়েছে তাদেরকে ভোট না দিয়ে ক্ষমতার বাইরে রাখেন, একদিন না একদিন তাদের নেতৃত্বের পরিবর্তন আসবে, তাদের নিজের চাপেই আসবে। তখন তারাও হয়তো গণতান্ত্রিক পথে নামবে। ভবিষ্যতে তখন আর আমাদের দেশে আর এই সংঘর্ষ ফিরে আসবে না। এটাই একমাত্র উপায়। ধন্যবাদ। জয় বাংলা। সবাইকে আবারও ধন্যবাদ। শুভরাত্রি।